তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলা 2022-এ যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু ধরা হয়েছিল। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। হুম তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, তুমি তো ট্রেনিং করেছো, আচ্ছা বলো তো শিক্ষা কি? তো এই প্রশ্নটা কিন্তু 2022-এ যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু ধরা হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটি বলতে হবে যে শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে। তাহলে কি বলবে, শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শাসন বা শৃঙ্খলিত করা। তাহলে শাস ধাতু থেকে, এই সংস্কৃত শব্দ শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শাসন বা শৃঙ্খলিত করা। আর বিদ্যা শব্দের অর্থ কি? তাহলে বিদ্যা, এই যে বিদ্যা শব্দের বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো জ্ঞান বা জ্ঞান অর্জন করা। তাহলে এই যে শিক্ষা শব্দের শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ শাসন বা শৃঙ্খলিত করা, বা আর বিদ্যা শব্দের অর্থ হচ্ছে, এটা বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান বা জ্ঞান অর্জন করা। এডুকেশন শব্দটি ব্যাখ্যা করো। তো ল্যাটিন শব্দ এডুকেয়ার, এডুকেয়ার বা এডুকেটাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি বাইরে আনা বা প্রতিফলিত করা বা প্রশিক্ষণ বলতে পারো। শিক্ষা বলতে কি বোঝায়? তো সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনের প্রক্রিয়া হচ্ছে আমাদের শিক্ষা। কি সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে আমরা শিক্ষা বলে থাকি। ব্যাপক অর্থে প্রত্যেক শিশুই জন্মসূত্রে কতকগুলি বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে জন্মায়, সেইকে পরিপূর্ণ তবে বিকশিত করার পদ্ধতি হচ্ছে শিক্ষা। অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করছে, তার মধ্যে যে কী কী দিকটা বিকশিত হবে, হ্যাঁ, তো সেই বিকশিতটা হচ্ছে শিক্ষা। শিক্ষায় জীবন, এই কথাটা কে বলেছে? তো বন্ধুরা, সেটা বলেছে জন ডিউ। শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের সম্পূর্ণ প্রস্তুতি, এটা হারবার্ট স্পেন্সারের বক্তব্য। মায়েই হচ্ছে প্রথম আদর্শ শিক্ষক, এটা কিন্তু ফ্রয়েবেল বলেছে। এবং তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা পেয়ে থাকে? তো অবশ্যই তার মায়ের কাছ থেকেই প্রথমে সেই শিশুরা কিন্তু শিক্ষা পায়। তারপর দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? তো বন্ধু, শিশুর সার্বিক বিকাশের জন্য শিশু তার মনস্তাত্ত্বিক গঠন, আগ্রহ, সামর্থ্য ইত্যাদির কথা মাথায় রেখে যে শিক্ষার ব্যবস্থা করা হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলে। এই শিক্ষা শিশুই হলো মুখ্য শিক্ষক বা পাঠ্যক্রম হলো গৌণ। মানে বলছে শিশু কেন্দ্রিক, অর্থাৎ শিশুকে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নটার মধ্যে উত্তরটি রয়েছে শিশু কেন্দ্রিক, মানে এইটা শিশু যদি হয় সেটা কেন্দ্র করে যে শিক্ষাটা হবে সেটাই হবে আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষা। এর প্রবক্তা হচ্ছে রুশো, বুঝতে পেরেছো? অর্থাৎ শিশুদের চাহিদা অনুযায়ী তাদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে, শিশুরা যে চাইবে সেইটার উপরেই কিন্তু তাদেরকে শিক্ষা দিতে হবে। আচ্ছা বলুন তো, পঠন কয় প্রকার? তো স্যার, প্রকৃত অনুসারে পঠন হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে সরব পঠন এবং নীরব পঠন। সরব পঠন কোনটা? যেটা জোরে জোরে আমরা পাঠ করি সেটা, এবং নীরব পাঠ যেটা মনে মনে আমরা পাঠ করে থাকি সেটাই। এর উদ্দেশ্য অনুসারে গঠন তিন প্রকার। এটা এটা আমরা কি জানলাম, যে প্রকৃতি অনুসারে পঠন হচ্ছে দুই প্রকার, আর উদ্দেশ্য অনুসারে হচ্ছে পঠন তিন প্রকার। তো এরকমভাবে যখন তোমরা বলতে পারবে তখনই তোমাদের কিন্তু উত্তরটা সঠিক হবে, এবং তোমাদেরকে ম্যাক্সিমাম ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবে নাম্বার। তো উদ্দেশ্য অনুসারে পঠন তিন প্রকার এবং প্রকৃতি অনুসারে দুই প্রকার। তো উদ্দেশ্য সেটা হচ্ছে চর্বণা পাঠ, সাধনা পাঠ এবং ধারণা পাঠ। সরব পাঠ কাকে বলো? আমি তোমাদের একটু আগে বলে দিলাম, যেটা জোরে জোরে পাঠ করি সেটা হচ্ছে সরব পাঠ বলে। তাহলে সরব পাঠের আমরা দুটো অসুবিধা জানে যাও। সুবিধা কী রয়েছে? সরব পাঠ শিশুরা কথা বলার ক্ষেত্রে জড়তা দূরীকরণে সহায়তা করে। অর্থাৎ যদি সরব পাঠ শিশু যদি করে, তাহলে তার কথা বলার ক্ষেত্রে যে জড়তাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে, অর্থাৎ আটকাবে না, সেটা বলতে চাইছে। এবং শিক্ষার্থীদের শোনার দক্ষতা বাড়বে, সরব পাঠ কার্যকর ভূমিকা রাখে, অর্থাৎ শিক্ষার্থীদের শোনার ক্ষমতাটা কিন্তু বাড়বে। সুন্দর বাচনভঙ্গি গড়ে উঠবে, সরব পাঠের কার্যকরিতা ভূমিকা থাকে। অর্থাৎ একটা বাচনভঙ্গি, কেমনভাবে তুমি কথাটা পরিবেশন করবে অন্যদের সামনে, সেটা কিন্তু সরব পাঠের সাহায্যে হয়ে থাকে। সরব পাঠ তুলনামূলক শ্রম সাপেক্ষে, অবশ্যই আমরা কিন্তু জোরে জোরে বলতে হয়, তার একটু একটু সময়, মানে শ্রমের একটা ব্যাপার রয়েছে। দীর্ঘ সময় ধরে সরব পাঠে ক্লান্তি আসে, অবশ্যই আমি যদি অনেকক্ষণ ধরে বকবক করি তাহলে কি জোরে জোরে, তাহলে কিন্তু আমার কিন্তু একটা ক্লান্তি চলে আসবে। অনেককে একসঙ্গে সরব পাঠ করলে কলহের সৃষ্টি হয়। ক্লাসরুমে যদি সবাই একসঙ্গে জোরে জোরে পাঠ করে তাহলে কিন্তু সেটা একটা কলহের সৃষ্টি হবে, এবং সেইটা ভালোভাবে শুনতে পাবে না, সেটা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে।
এবং নীরব পাঠ কাকে বলে আমি তোমাদেরকে বলে দিলাম, শব্দ না করে মনে মনে যে পাঠ করা হয় তাকে নীরব পাঠ বলে থাকে। তাহলে এই নীরব পাঠের সুবিধা অসুবিধা কী কী রয়েছে দেখো। সুবিধা কী রয়েছে, নীরব পাঠে দীর্ঘ সময় পড়া যায়। তো নীরব পাঠে কী হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত আপনি পড়তে পারবেন মনে মনে, বুঝতে পারছো? এটার কোনো আপনি যে যে আপনার কষ্ট হবে সেটা কোনো ব্যাপার নয়। তুলনামূলক হলে সরব পাঠের চেয়ে নীরব পাঠ অনেক কম সময় লাগে, অবশ্যই কম লাগবে। আমরা কিন্তু সরব পাঠ করি তখন কিন্তু অনেক জোরে জোরে বলতে থাকি, কিন্তু সময়টা আমাদের বেশি লেগে থাকে। গভীর কোনো বিষয় হৃদয়ং হৃদয়ম করতে গবেষণারত ব্যক্তিদের জন্য নীরব পাঠ বেশি উপযোগী হয়ে থাকে। অসুবিধা কী রয়েছে, নীরব পাঠ শিশুর কথা বলার ক্ষেত্রে জড়তা দূরীকরণ উপযোগী নন। অর্থাৎ শিশুরা কিন্তু তার মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারবে না। উচ্চারণের ত্রুটি হলে তা সংশোধনের কোনো উপায় থাকে না। এখানে কিন্তু উচ্চারণের ত্রুটি হতেই পারে, সেখানে কিন্তু সংশোধনের কোনো উপায় থাকে না। যদি আমরা জোরে জোরে পড়ি তাহলে কিন্তু সেটা উচ্চারণের যে ত্রুটিটা সেটা কিন্তু আমরা ঠিক করে থাকি। কিন্তু আপনি যদি মনে মনে পড়তে থাকেন তাহলে কীভাবে বুঝবো আমরা আপনি কী বলছেন, উচ্চারণ কেমন করছেন না করছেন। অমনোযোগী শিক্ষার্থীদের ফাঁকি দেওয়ার সুযোগ হয়। অবশ্যই আমি যদি ক্লাসরুমে বলে থাকি যে আপনারা আপনাদের শিশুগুলো আপনাদের শিক্ষার্থীগুলো আপনারা যদি বলেন যে মনে মনে পড়ে, তাহলে আপনি কী করে জানবেন কে পড়ছে কে পড়ছেন না? তাহলে এটা কিন্তু অসুবিধা হয়ে থাকে। লেসন প্ল্যান খুবই ইম্পর্টেন্ট বা পাঠ পরিকল্পনা, এটা কি? তো শ্রেণীতে ফলপ্রসূ পাঠদানের জন্য শিক্ষক যেসব পরিকল্পনা করেন তা হলো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা। শ্রেণীকক্ষে পাঠদানের সময় যে সমস্ত বিষয় মাথায় রেখে পাঠ পরিকল্পনা করা হয় তাহলে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান, বিষয়বস্তুর পরিমাণ বা মাত্রা, বিষয়বস্তুর উপস্থাপন পদ্ধতি, ব্যবহৃত উপকরণসমূহ ও শিক্ষার্থীদের সক্রিয়করণ পদ্ধতি। অর্থাৎ যে আমি ক্লাসে যে একটা ক্লাস নেব, সেই ক্লাসটা কেমনভাবে নেব, প্রথমে কি করব, প্রথমে আমাকে কি প্রশ্ন করতে হবে, হ্যাঁ? অর্থাৎ শিক্ষার্থীদের তাদের যে পূর্ব অভিজ্ঞতা সেই বিষয়টা আছে সেই সম্পর্কে জানে, মানে সেখান থেকে শুরু করে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের পাঠদানের একটা পদ্ধতি, লেসন প্ল্যান। পাঠ পরিকল্পনার গুরুত্ব কী? তো পাঠ পরিকল্পনার সাহায্যে শ্রেণীকক্ষের পরিবেশে নিয়ন্ত্রিত করা যায়। পাঠদান কার্যকরী হয় বা পাঠদান উদ্দেশ্য সফল হয়। পরিকল্পনার সাহায্যে তথ্যগত জ্ঞান যথাযথভাবে শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব হয়। নিরবিচ্ছ ধারাবাহিক মূল্যায়ন খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা সিসি বলে থাকি, কন্টিনিউয়াস কম্পিটিশন ইভ্যালুয়েশন। এটা কি? তো বর্তমানে শিক্ষার্থীদের জন্য যে মূল্যায়ন করা হয় তা হচ্ছে কম্পিটিশন অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। এটা দুটির অংশ রয়েছে, প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটাকে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বলে থাকি ইংরেজি নামটা, এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন যাকে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বলে থাকি। মূল্যায়ন সম্পর্কে RTE 2009 এইখানে কি বলা আছে, কম্পিটিশন অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অফ চাইল্ডস আন্ডারটেকিং অফ নলেজ অ্যান্ড হিজ আর হার অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য সেম। এখানে কন্টিনিউয়াস শব্দটি মূল্যায়নের কন্টিনিউয়াল ও পিরিয়ডিসিটি প্রেক্ষিতে আলোচনা করা হয়। এখানে কন্টিনিউয়াল বলতে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, এবং পিরিয়ডিসিটি বলতে সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়নের কথা বলা হয়েছে। সিসি এর পুরো কথাটি কি আমি তোমাদের একটু বলে দিলাম, কন্টিনিউয়াস অ্যান্ড কম্পিটিশন ইভ্যালুয়েশন। প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ যে ইভ্যালুয়েশন, এটা আমরা কাকে বলবো? তো ফরম্যাটিভ কথাটি এসেছে ফরমেশন থেকে, যার অর্থ হচ্ছে শিখন পদ্ধতি, প্রস্তুতিকরণ। শ্রেণীকক্ষের ভিতর বা বাইরের শিখন সময় প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন ঘটবে। এখানে শিখনের মূল্যায়ন হবে পঠন পাঠন চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতির পর্যবেক্ষণ ও উন্নয়ন করা লক্ষ্যে। প্রস্তুতিকালীন মূল্যায়ন সম্পন্ন করার জন্য 5টি সূচক কথা বলা হয়েছে, সেগুলো কী কী? তো সূচকগুলি শিক্ষার্থীদের সার্বিক বিকাশের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হবে। সূচকগুলি হলো অংশগ্রহণ করতে হবে, তারপরে প্রশ্নকরণ অনুসন্ধান, তারপরে ব্যাখ্যা প্রয়োগের সামর্থ্য, অনুভূতি, সহযোগিতা এবং নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ। প্রস্তুতিকালীন মূল্যায়নে এই সূচকগুলির প্রথম অক্ষর জুড়ে পিকক শব্দটি আসে। তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা পার্টিসিপেশনের যদি আমরা পি নিই, তারপরে এখানে ই নিই, এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা এটা করবে, তোমরা দেখবে পিকক চলে আসবে। এটা মনে রাখার সঠিক বলতে পারে। তোমাদের কিন্তু যে প্রাইমারি যে বইগুলো আছে সেখানে পিকক কথাটা অনেকবার তোমরা দেখতে পাবে, তো সেটা এখান থেকে এসেছে। সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়ন কাকে বলবো? তো নতুন পাঠ্যক্রমে 3বার পর্যায়ক্রমিক মূল্যায়ন ব্যবস্থা রয়েছে। বিভিন্ন বিষয়ে লিখিত পদ্ধতি এই পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। রিমিডিয়াল টিচিং বা সংশোধনী শিক্ষণ বা প্রস্তুতিকরণ শিক্ষণ কাকে বলবো? তো বিদ্যালয়ে যে কোনো শ্রেণীতে এমন কিছু শিক্ষার্থী থাকে যারা সেই শ্রেণীর গড়মানের চেয়ে পিছিয়ে থাকে, এদের চিহ্নিত করে আলাদাভাবে সাহায্য করে কাঙ্ক্ষিত মনে পৌঁছে দেওয়া হলো সংশোধনী বা
পঠন বা সংশোধনমূলক শিখন বা রিমেডিয়াল টিচিং। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? তো যদি কোনো শিক্ষার্থীর মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে অথচ অন্যান্য দিক থেকে তারা স্বাভাবিক, তাদের সামাজিক স্বীকৃতি দিতে ও তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে শিক্ষণের সুযোগ হলে অন্তর্ভুক্তিমূলক শিখন। অর্থাৎ একসঙ্গে সবাই আমরা শিখবো, কেউ আমরা ভেদাভেদ করবো না। তাহলে ব্রিজ কোর্স কাকে বলবো দেখো, তো ব্রিজ কোর্স বাংলা অর্থ হচ্ছে সেতু পাঠ্যক্রম। এটা এমন একটি প্রোগ্রাম যেটা ছাত্রছাত্রীর শিক্ষার এক লেভেলের থেকে অন্য লেভেলের প্রবেশ সহায়তা করে। ছাত্ররা তাছাড়া কোনো ছাত্রছাত্রীর ঘাটতি পূরণের উপর জোর দিতে ব্রিজ কোর্সের ব্যবহার করা হয়ে থাকে। যেমন করোনা মহামারীর পর রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরে ছাত্রছাত্রীদের জন্য 100 দিনের একটি সেতু পাঠ্যক্রম চালু করে এই জন্য তাদের এইসব বই দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে শিখন সেতু। অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে কী জানুন? এই প্রশ্নটা ম্যাক্সিমাম সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আপনি কী জানুন? তো অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির দুটি বিশেষ দিক হচ্ছে, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় স্থাপন। তো ব্ল্যাকবোর্ড শব্দের এসেছে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন। এই কর্মসূচি অনুসারে প্রতিটি বিদ্যালয়ে প্রাথমিকগুলিতে কমপক্ষে 2টি শ্রেণীকক্ষে সব ঋতুতে ব্যবহার উপযোগী 2 জন শিক্ষক, 1 জন মহিলা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চার্ট, মানচিত্র ইত্যাদি সরবরাহ করে ব্যবস্থা করা হয়। তো মনে রাখতে হবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কেবলমাত্র বিদ্যালয়গুলিতে শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ নয়, বরং দেশের প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়নের করে ছাত্রদের স্কুলমুখী করে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটানো। এটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। তারপরে দেখো ওয়ার্ধা পরিকল্পনা কী? 1937 সালে মহারাষ্ট্রের ওয়ার্ধা অনুষ্ঠিত এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে জাতীয় শিক্ষা কাঠামোর রূপায়ণের মহাত্মা গান্ধীর শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়নের লক্ষ্যে জাকির হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। গান্ধীজির এই পরিকল্পনার মূল কথা ছিল অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এবং কর্মভিত্তিক শিক্ষার উপর জোর দিয়া এইগুলাই হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা। তারপরে তো বুনিয়াদী শিক্ষা বা নৈতিক বলতে কি বোঝায়? তো গান্ধীজির মতে শিক্ষা হলো শিশুর বা ব্যক্তির দেহ, মন, আত্মার সর্বাঙ্গীন বিকাশ। হরিজন পত্রিকায় এক প্রবন্ধে তিনি শিক্ষা বিষয়ে তার যে মতামত ব্যক্ত করেছিলেন তার মূল কথা হচ্ছে সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা 7 থেকে 14 বছর, অর্থাৎ 6 থেকে এখানে হবে 6 থেকে 14 বছর বয়সে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, শিক্ষার্থীর সামর্থ্য ও স্থানীয় চাহিদা অনুযায়ী কর্মভিত্তিক শিক্ষার উপর জোর, শুধুমাত্র শিশুদের মধ্যে নয়, সব স্তরের মানুষের শিক্ষার যোগদান ইত্যাদি। গান্ধীর প্রস্তাবে এই শিক্ষা পদ্ধতি বুনিয়াদী শিক্ষা বা নৈতিক নামে পরিচিত। তো বুঝতে পারছি বুনিয়াদী শিক্ষা কি। বুনিয়াদী শিক্ষার 4টি স্তর রয়েছে। প্রাক বুনিয়াদী স্তর, এটা হচ্ছে 7 থেকে এটা 7 বছর পর্যন্ত হবে, এবং বুনিয়াদী স্তর 7 থেকে 14, এবং উত্তর বুনিয়াদী সেটা 14 থেকে 18, এবং যেটা রয়েছে বয়স্ক শিক্ষাটা 4 নম্বর। বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্যটা কী রয়েছে? তো শিক্ষার্থীর দৈহিক, নৈতিক, আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটে শিক্ষার্থীর সার্বিক উন্নতি করতে হবে। সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতি ও অর্থনৈতিক দিক থেকে আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে হবে। শিক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান জীবিকা সংস্থানের কাজে লাগাতে হবে। নোট: 1937 খ্রিস্টাব্দে অধ্যায় 1 সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে তার এই প্রস্তাব গ্রহণ করে ভারতের নতুন শিক্ষা কর্মসূচি নেওয়া হয় কংগ্রেস শাসিত দেশগুলি। ব্রেল লিখা ব্যবস্থা সম্পর্কে কী জানেন? তো 1928 খ্রিস্টাব্দে দৃষ্টিহীন শিক্ষার জন্য স্পর্শীয় ব্যবহারের মাধ্যমে স্পর্শ ভিত্তিক পাঠের ব্যবস্থা ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন একজন ফরাসি নাগরিক লুই ব্রেল। এই ব্যবস্থা পুরো কাগজের উপর শক্ত জিনিস দিয়ে উঁচু করা 6টি ডট বিভিন্ন সমবায় সাজিয়ে বিভিন্ন বর্ণ রচনা করা হয়। দৃষ্টিহীনরা হাত দিয়ে ডটগুলো স্পর্শ করে বিভিন্ন বর্ণকে অনুভব করতে পারে। তো এটা হচ্ছে ব্রেল। ভারতের প্রথম কবে কোথায় অন্ধদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1899 খ্রিস্টাব্দে কলকাতায় বেহালায় প্রথম অন্ধদের বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন লাল বিহারী শাহ। বাংলা বর্ণমালে ব বর্ণটি 2বার ব্যবহার কেন করা হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। তো বাংলা বর্ণমালে যে 2টি ব রয়েছে তাদের মধ্যে একটি বর্গীয় ব এবং একটি অন্তস্থ ব। বর্গীয় ব স্বাধীনভাবে বসে, যেমন বু, বক, বকুল, এখানে সব বর্গীয় বর ব্যবহার করা হয়েছে। অন্তস্থ বরের উচ্চারণ খানিকটা ও বা ইংরেজি এদের মতন। এটি যুক্তাক্ষরের গঠনের ব্যবহার করা হয়, যেমন দ্বীপ, অন্বেষা, এইগুলা হচ্ছে অন্তস্থ ব। ব্রেন স্টর্মিং বলতে কি বোঝায়? তো এক বা দলগতভাবে কোনো সমস্যার ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধানের জন্য নানা উপায় খুঁজে বের করে ব্রেন স্টর্মিং বা মস্তিষ্ক ঝঞ্ঝা বা সাধারণ কথায় মাথার ঘটানো বলা হয়।
ব্রেনস্টর্মিং পদ্ধতি কাকে বলা হয়, অর্থাৎ কাকে বলা হয় এই পদ্ধতির জনক বলতে চাইছে। তো অ্যালেক্স এফ অসবর্ন, ডিআইইটি এটা কি? তো 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে এই কথা বলা হয় যে শিক্ষণকে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হিসাব গ্রহণ করতে হবে। এই উদ্দেশ্যে ডিআইইটি বা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্থাপন করে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দান করতে হবে। প্রচলিত প্রাথমিক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে থেকে বাছাই করে এই ডয়েট তৈরি করার কথা বলা হয়েছে। এই ডয়েটের মাধ্যমে শিক্ষক যতদিন চাকরিরত থাকবেন ততদিনে তাকে ফ্রেশার কোর্স, শর্ট কোর্স, ট্রেনিং, সেমিনার, সিম্পোসিয়াম ইত্যাদির অংশগ্রহণ করার মাধ্যমে তার পেশাগত দক্ষতা বৃদ্ধি করার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো আজকে এখান পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।